ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। দর্শক, আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি 15 সদস্যের দল ঘোষণা করেছে। তামিম তো অবসরের কারণে তামিম এমনিই থাকছে না, পাশাপাশি সাকিব থাকছে না, এটা অনেকটি মোটামুটি নিশ্চিত ছিল। তবে নতুন করে চমক বলি, দুঃখের খবর বলি যে লিটন এই দলে থাকছে না। এই নিয়ে মূলত আমরা কথা বলবো। আমার সঙ্গে আছে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর রাজ শুভ, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। শুভ, যেমনটি বলছিলাম যে লিটন দলে থাকছে না, এটি কতটুকু যৌক্তিক, কি মনে হয়? লিটন যদি আমরা ফর্ম টু বি অনেস্ট গতকালকে থেকে একটা রিউমার ছিল যে লিটন হয়তো দলে থাকবে না, কারণ হচ্ছে লিটন যদি আমরা তার ফর্ম দেখি, গত বছর ওয়ান ডেতে তিনি 5টা ম্যাচ খেলেছেন, তাতে তার রান মাত্র 6 এবং সর্বশেষ 7টা ওয়ানডে ইনিংসে তিনি কিন্তু 2 অঙ্কে যেতে পারেনি, মানে 10-এর বেশি করতে পারেনি। এবং শুধু এটা ওয়ানডে না, তার টেস্ট বলুন, টি-20 বলুন, প্রত্যেকটা ফর্মেটেই তিনি বেশ বাজে ব্যাটিং বলতে একেবারেই রান পাচ্ছিলেন। ইভেন বিপিএলও লাস্ট ম্যাচে তিনি 50 করেছেন, কিন্তু তার আগে 3টি ম্যাচে তিনি রান পাননি। তো লাস্ট ম্যাচে 50টা এখন বলা যায় যে টু লিটল টু লেট, কারণ এবং যেটা হচ্ছে যে উনি প্রত্যেকটা ম্যাচেই যেভাবে আউট হচ্ছিলেন, যে লিটনকে বলা হতো যে লিটনের হাতে সব ধরনের শট আছে, সব ধরনের প্রায় বেশিরভাগ শটই ছিল। এবং একটা কথা বলা হতো যে বাংলাদেশের টপ অর্ডারে যদি কেউ থাকে যে অপোনেন্ট বোলিংকে কিছুটা ভালোভাবে খেলতে পারে, সেটা লিটন। কিন্তু সেটা তার টেকনিক হতে পারে বা টেকনিক্যাল নো হাউ হতে পারে, কিন্তু সেটা তো আর ফর্মে হতে হবে, ফর্ম তো থাকতে হবে। এখন যেমন আজকে প্রধান নির্বাচক সেটাই বলছেন যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে লিটনের প্রতি দলের সেই আস্থাটা নেই, যে লিটনকে নামানো হলে লিটন একটা বড় রান বা ভালো স্টার্ট এনে দিতে পারবে, সেই আস্থাটা দলের ছিল না। কারণ খুবই স্বাভাবিক, তার ফর্মই সেটাই বলছে। তো সেদিক থেকে চিন্তা করলে লিটনের বাদ পড়াটা যৌক্তিক। এবং এটা অনুমিতও ছিল যে এটাই হওয়ার কথা ছিল। হ্যাঁ, যেটা হচ্ছে বাংলাদেশের যেহেতু অল্টারনেটিভ কি সেটা নিয়ে কোশ্চেন সবসময় থাকে, যে বিকল্প কী। কারণ লিটনের বাদ পড়ার পর এখন যেটা কোশ্চেন হচ্ছে যে আপনার নেওয়া হচ্ছে পারভেজ হোসেন ইমনকে, এবং যেটা হচ্ছে যে তাতে যেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের প্রথম 4জনই বাহাতি হয়ে যাচ্ছেন, শান্ত, ইমন, সৌম্য বা তানজিদ হাসান তামিম, সবাই বাহাতি। তো এই ক্ষেত্রে এবং বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আমরা কালকেই এটা নিয়ে করছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 8টা দল আছে তার মধ্যে টপ অর্ডারের ব্যাটিংয়ে বাংলাদেশ হচ্ছে নিচের দিক থেকে দ্বিতীয়, তার নিচে হচ্ছে শুধু ইংল্যান্ড, সেটা রানের হিসাবে। কিন্তু আপনি যদি ম্যাচ প্রতি রান হিসাব করেন, সেখানে আবার ইংল্যান্ড বাংলাদেশের চেয়ে বেটার। তো অ্যাকচুয়ালি বাংলাদেশ সবার চেয়ে খারাপ টপ অর্ডারের শুরুর দিক থেকে। তো সেখানে লিটনের না থাকা, লিটনও এই টপ অর্ডারে খারাপ করার পিছনে লিটনও বড় দায়ী ছিল, কিন্তু লিটনের না থাকার কারণে যখন সবাই বাহাতি হয়ে যাচ্ছে, সেটা হয়তো অপোনেন্টের জন্য একটা সুবিধা হয়ে যাচ্ছে কিনা, সেই একটা কোশ্চেন থেকে যায়। কিন্তু সেটা তো কী হবে না হবে সেটা পরের ব্যাপার। এখন যেটা ডিসিশন যখন সিলেক্টরের নিচ্ছেন, তারা তো কি হচ্ছে তার উপর ডিপেন্ড করে নেবেন। সেই হিসেবে লিটনের বাদ পড়াটা আই থিঙ্ক এটা লজিক্যালি ছিল। আচ্ছা, এবার একটু সাকিবে আসি। যে আমরা দেখেছি সাকিবের বোলিং জটিলতার কারণে বিভিন্ন সমস্যা সামনে আসছে, সে জায়গায় সাকিবকে দলে রেখে কি শুধু ব্যাটসম্যান হিসেবে রাখা যেত না? না, এই কোশ্চেনটা উঠেছিল আজকে প্রেস কনফারেন্সে উঠেছে, এবং প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু তিনি সরাসরি বলে দিয়েছেন যে না, টিম সেভাবে চায়নি। এবং সেটাও একদিক থেকে দেখতে গেলে যৌক্তিক, কারণ আপনি যদি সাকিবকে দেখেন, সাকিব লাস্ট ওয়ানডে খেলেছেন 2023 বিশ্বকাপে। আচ্ছা, তো এরপর কিন্তু লম্বা একটা গ্যাপ ছিল। এবং সাকিবের যেটা হচ্ছে, সাকিবের ব্যাটিং যদি আপনি দেখেন, সাকিবের ব্যাটিং নিয়ে কিন্তু বেশ বিশ্বকাপ সময় থেকেই, বিশ্বকাপে তিনি লাস্টে খেলেননি, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর খেলেননি, তারপর থেকেই তার ব্যাটিং নিয়ে সমস্যা ছিল। তার হেড পজিশন, আমরা যেটা বলি ব্যাটিংয়ের ক্ষেত্রে হেড পজিশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। তার হেড পজিশন বারবার নড়ে যাচ্ছিল, এবং সেটার কারণে তিনি কিন্তু ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন। তার চোখের সমস্যার কথা বলা ছিল, কিন্তু তার চেয়ে বড় সমস্যা হয়ে দেখা ছিল তার হেড পজিশন। এবং এমনও দেখা গেছে যে সাকিব হেড পজিশন ঠিক করার জন্য হেলমেটের যে স্ট্র্যাপটা কামড়ে ধরে রেখেছেন, যাতে তার ব্যাটিংয়ের সময় হেড পজিশনটা ঠিক থাকে। আবার অনেক সময় বল করার সময় উনি তো বারবার ন্যাচারাল পজিশন থেকে বারবার মাথা ঘুরিয়ে দেখে নিচ্ছিলেন তার হেড পজিশন ঠিক রাখার জন্য। তো এই সমস্যার কারণে তার ব্যাটিং খুব একটা ভালো ছিল না। এবং আপনি যদি তার ব্যাটিং দেখেন, তার লাস্ট ওয়ানডেতে তিনি 82 রান করেছেন, কিন্তু ওয়ার্ল্ড কাপ বা তার আগে এশিয়া কাপ, সেটাও আমি কিন্তু কথা বলছি প্রায় 1 বছর আগের পরিসংখ্যান। 1 বছর আগের পরিসংখ্যান এখন আর ঠিক সেভাবে রিলেভেন্ট থাকেও না। একদিকে 1 বছর আগের পরিসংখ্যান যদি দেখিও, সেখানেও তার ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার এগেনস্টে একটা 50, এর বাইরে কিন্তু তার খুব একটা রান নেই, একটা 40+ ইনিংস ছিল। তো সেটা আপনি যখন একজন প্লেয়ারকে শুধু ব্যাটসম্যান হিসেবে, সে যখন একটা 40+ ইনিংস, একটা 50, সেটা যখন অলরাউন্ডার হিসেবে করছে, তখন ঠিক আছে মেনে নেওয়া যায়, যেহেতু এটার পাশাপাশি তার বোলিং আছে। কিন্তু এখন যখন তার বোলিং নিষিদ্ধ, তখন একদিকে এটা আপনি বলছি 1 বছর আগের স্ট্যাট, 1 বছরে তিনি সেভাবে ব্যাটিং
সেভাবে করেনি, শুধু করেছেন টি10 লিগে কিছু রান পেয়েছেন, এছাড়া টি20ও ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো করতে পারেননি, টেস্টেও তিনি সেরকম রান পাচ্ছেন না, প্লাস তার হেড পজিশনের সমস্যার কথা তো সবসময় বলাই হচ্ছিল। তো সব কিছু নিয়ে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে কিন্তু সাকিবকে আপনি এখন আর দলে নেওয়াটা পসিবল না আমার মনে হয়। তো সেদিক থেকেও হয়তো একদিক থেকে যেটা ওই যে তামিম সাকিবের কথাটা যেটা বলা ছিল, সাকিবকে ছাড়াই কিন্তু বাংলাদেশ টিম অনেকদিন ধরে খেলছে, খুব ভালো খেলছে কিনা সেটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, কিন্তু সাকিবের বাদ পড়া যে হঠাৎ কোনো ধাক্কা তা কিন্তু না, এবং অভ্যস্ত হয়ে গেছে কিছুটা। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছে, এবং সেটা, এবং যেহেতু ব্যাটসম্যান সাকিব, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাকিব দলে জায়গাটা ঠিক দাবি করেন না, তো আমার মনে হয় না এই ডিসিশনটা নিয়ে খুব একটা বিতর্ক করার কিছু। আচ্ছা শুভ, আপনি দীর্ঘদিন স্পোর্টস নিয়ে সাংবাদিকতা করছেন, তামিম ইকবাল তার সবার সাথে আপনাদের ঘনিষ্ঠ সম্পর্কও বলা যায়, সেই জায়গাটা থেকে তামিম দুদিন আগেই অবসরের ঘোষণা দিল, বাংলাদেশ দল তামিমকে মিস করবে কিনা? ওয়েল, এখানেও আপনার তামিমের ক্ষেত্রে বলতে গেলে আপনার কিন্তু সাকিবের মতোই সমস্যা। তামিম কিন্তু লাস্ট ওয়ানডে খেলেছেন 2023 বিশ্বকাপের আগে, তার বিশ্বকাপে তার বাদ পড়া, দলের জায়গা না পাওয়া, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক নানা নাটকই হয়েছে এ নিয়ে। কিন্তু আমরা যখন শুধু স্ট্যাট দেখি, তামিমেরও স্ট্যাট কিন্তু সেই 1 বছর 1.5 বছর আগের, উনি লাস্ট ওয়ানডে খেলেছেন 2023 সেপ্টেম্বরে, তারপর থেকে তিনি খেলায় নিয়ে ইনজুর্ড ছিলেন অনেক দিন, তারপর ফিরেছেন, এখন বিপিএল এবং লাস্ট এনসিএল টি20 থেকে তিনি কিছু রান পেয়েছেন কিছু ম্যাচে, কিন্তু সেটা টি20 ফরম্যাট, এবং আপনার বোলিংয়ের কোয়ালিটিও চিন্তা করতে হবে। এটা নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান, বাট আপনি যখন চ্যাম্পিয়ন্স ট্রফির চিন্তা করছেন, আমাদের সেখানে খেলতে হবে, গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের এগেনস্টে, সেই মানের বোলারদের বিপরীতে আপনি যদি এনসিএল টি20 বা বিপিএলে যে বোলাররা আছেন তাদের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা গ্যাপ থেকেই যায়। প্লাস আপনি বিপিএলও যদি দেখেন, এবার তামিম কিন্তু যেমন নাহিদ রানা বাংলাদেশে এখন সবচেয়ে গতিময় বোলার, তার পেসির এগেনস্টে কিন্তু তামিম বেশ স্ট্রাগল করছিল। আচ্ছা, তো এতদিন ধরে ইন্টারন্যাশনাল স্টেজে না থাকা একজন প্লেয়ার, তার যখন সুইং এবং পেসের এগেনস্টে তার একটু দুর্বলতা খেয়াল করা যাচ্ছে, প্লাস বয়স হয়ে গেছে, অভ্যাসের একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আমার মনে হয় তামিমের অবসর নিয়ে নেওয়াটা তামিমের দিক থেকে খুবই ব্রিলিয়ান্ট একটা ডিসিশন। তিনি বুঝতে পেরে নিজেই আগে থেকে সরে যাওয়াটা, এটা তার দিক থেকে খুব ম্যাচিওর্ড একটা ডিসিশন। এবং তামিমকে মিস করা ওই যে একই রকম সাকিবের মতোই, তামিমকে ছাড়াও তো বাংলাদেশ খেলে আসছে, খুব ভালো খেলছে কিনা সেটা তো টপ অর্ডারের পারফরমেন্সে বলছে যে খুব ভালো খেলছে না, এখন এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড, যেটা যে সাকিব একটা সময় না একটা সময় এদের তো যেতেই হতো, দুজনেরই বয়স 36-37 হয়ে গেছে, মাশরাফি চলে গেছেন, মুশফিক মাহমুদুল্লাহ at the later stage of their career, তো সেক্ষেত্রে এরাও দুজন হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কতদিন খেলবেন, কি পরিকল্পনা সেটা দেখা যাবে, বাট এরা তো একসময় যেতেই হতো, তো তাদেরকে ছাড়া পালাবদল যখন হয় ট্রানজিশন পিরিয়ডে একটু হয়তো এটা সময় লাগে, প্লাস এটা বিসিবির দিকেও দোষটা যাবে, যা তাহলে আপনারা নিজেদেরকে রেডি করলেন না, সেটা অন্য আলোচনা। বাট তামিমকে মিস করবে কিনা, তামিমের এক্সপিরিয়েন্স, তামিমের লিডারশিপ কিছুটা মিস করবে, তামিমের ব্যাটিং, আমরা যে অপোজিশনের এগেনস্টে খেলছি, আমাদের যে ব্যাটসম্যান এখন আছে এবং তামিমের ব্যাটসম্যান আমরা যেটা বলছি, এটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা যখন তামিমের কথা চিন্তা করি, আমরা কিন্তু তামিমের হোল ক্যারিয়ারটা চিন্তা করি, যে তামিম এত রান করেছেন, এতগুলো ইনিংস ম্যাচ জিতিয়েছেন, এবং এর বিপরীতে আমরা যখন নতুন যে প্লেয়ারদেরকে আমরা চিন্তা করি, তারা কিন্তু অল্প কিছুদিন আছে খেলছে, একদম। তো আমরা এটা সাবকনশিয়াস মাইন্ডে হয়ে যায়, আমরা যখন তামিম ইকবালের কথা চিন্তা করি, তখন পুরো ক্যারিয়ারে তামিম ইকবাল ভার্সেস সে এক বছর এই কম্পারিজনটাই ঠিক না। আপনি যখন এই কম্পারিজন করতে হলে শুরুর দিকে তামিম ইকবাল কেমন ছিল, তাহলে একদম শুরুতে তামিম কেমন ছিল, এখন সে কেমন, ওই হিসেবে আমার মনে হয় না যে খুব বেশি যে একটা ডিফারেন্স মেক করবে, এদেরকে টাইম দিতে হবে, খুবই স্বাভাবিক। আপনার তামিম সাকিব তো একদিনে তামিম সাকিব হয়, তাদেরকেও প্রায় 5-6 বছর টাইম দিয়ে তারপর তাদেরকে তৈরি করতে হয়েছে। তো এদিক থেকে তামিমকে মিস করবে, যেটা বললাম লিডারশিপ এবং এক্সপিরিয়েন্স হয়তো মিস করবে, কিন্তু ব্যাটসম্যান তামিম যেহেতু তার বয়স, তার রিফ্লেক্স, তার পেস এবং সুইংয়ের এগেনস্টে তার কিছুটা যে উইকনেস ধরা পড়ছিল বারবার, সেগুলোর দিক থেকে আমার মনে হয় না যে খুব বেশি মিস করবে। আচ্ছা শুভ, এবার আমরা একটু বোলিংয়ের দিকে আসি, যে বাংলাদেশ দল কি স্পিনারদের উপর ভরসা করতে পারবে কিনা? আচ্ছা, বোলিং আমরা যেটা হচ্ছে, বাংলাদেশে কিন্তু এখন পেস বোলিং ডিপার্টমেন্ট বেশ ডেভেলপড। আপনার ইভেন এই টিম নেওয়ার ক্ষেত্রে যেমন শরীফুল ইসলাম চান্স পান, শরীফুল ইসলাম নতুন বলে তার দুই দিকে সুইং করানোর যে ক্ষমতা, এটার কারণে, তারপর ইবাদত মাত্র ইনজুরি থেকে ফিরে আসে, ইবাদত ইনজুর্ড না থাকলে ইবাদত উড হ্যাভ বিন গ্রেট অ্যাসেট। কিন্তু যেই পেসাররা আছে তারাও বেশ ভালোই, তাসকিন, মুস্তাফিজ, নাহিদ, তারপর হচ্ছেন তানজিম সাকিব, বেশ ভালো পেসার। সো পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশের এখন খুব বেশি চিন্তা করার হয়তো কিছু নেই।
পেস বোলিং বরং জায়গাটা হয়ে যাচ্ছে যে জায়গার বিপরীতে প্রার্থী অনেক বেশি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে বাংলাদেশের চাকরি পরীক্ষার মতো। কিন্তু স্পিন বোলিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সাকিবের না থাকাটা এই জায়গায় বাংলাদেশকে একটু ভোগাবে। সাকিবের বোলিং যেহেতু নিষিদ্ধ, সেখানে এই কোশ্চেনটা তার সাকিবের না থাকারই কথা না, কিন্তু সাকিব যদি বোলিং নিষিদ্ধ না হতো সেক্ষেত্রে ডেফিনেটলি সাকিব হয়তো দলে চান্স পেয়ে যাবে। সো ওই দিক থেকে চিন্তা করলে সাকিবের না থাকাটা বাংলাদেশকে কিছুটা ভোগাবে, কারণ বাংলাদেশে আপনি যদি স্পিন বোলিং ডিপার্টমেন্ট চিন্তা করেন, হ্যাঁ স্পিন বোলার আপনি একজন বোলার হয়তো যেটা হয় যে উইকেট পাচ্ছেন, হতেই পারে আপনার লাস্টের দিকে আপনি একজন ব্যাটসম্যান মারতে গেলে আউট হয়ে গেলেন, আপনি 2-3টে উইকেট পেলেন, সেটা হতেই পারে। কিন্তু ইম্প্যাক্ট যদি আমরা চিন্তা করি যে ক্রুশিয়াল মোমেন্টে উইকেট এনে দেওয়া বা রান আটকানো, এইসব দিক থেকে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের স্পিন বোলিং ডিপার্টমেন্ট গত 1-1.5 বছরে বেশ সেই কি। আচ্ছা, এবং আপনি যদি এখন যেমন মিরাজ হয়তো এখন অলরাউন্ডার তিনি যেহেতু, এবং টপ অর্ডারেও লাস্ট কয়েক ম্যাচে তিনি টপ অর্ডারে নেমেই ব্যাটিংয়ে খেলছেন, তো ব্যাটিংয়ের কারণে উনি হয়তো টিমে 11-এ চান্স পেয়ে যাবেন। কিন্তু মিরাজের বোলিংয়ের জন্য কিন্তু মিরাজ ওয়ানডে 11-এ চান্স পাওয়ার মতো এখন পর্যন্ত নন। এবং আমরা যদি ভেন্যুগুলো দেখি, আমরা বাংলাদেশের গ্রুপ পর্বে যে 3টা ম্যাচ, প্রথমটা ভারতের সাথে দুবাইয়ে, আর পরের পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে ম্যাচগুলো হচ্ছে রাওয়ালপিন্ডিতে। দুবাইয়ের পিচটা কিছুটা স্পোর্টিং পিচ, বাট সেখানে স্পিনারদের জন্য খুব বেশি সুযোগ সুবিধা যে থাকে তা নয়। রাওয়ালপিন্ডির পিচটা একেবারে ফ্ল্যাট পিচ, সেখানে হয়তো ম্যাচ যত গড়াবে তত হয়তো স্পিনারদের জন্য কিছু সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের স্পিনাররা যতটুকু যেরকম, হ্যাঁ বাংলাদেশের স্পিন যে 3জন স্পিনার নিয়ে যাচ্ছে, মিরাজ অফ স্পিনার, রিশাদ লেগ স্পিনার আর নাসুম বাঁহাতি স্পিনার, সো ভ্যারাইটি আছে সেখানে। কিন্তু 3জনের কোয়ালিটি যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে বাংলাদেশের স্পিন বোলিং নিয়ে খুব বেশি ভরসা করার মতো নেই। প্লাস এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায় ডিউ, যেহেতু এখন শীতকাল, প্লাস হচ্ছে আপনার ম্যাচগুলো ডে নাইট, সো বাংলাদেশ যদি পরে বোলিং করতে হয় সেক্ষেত্রে স্পিনাররা ডিউ ফ্যাক্টর কতটুকু কাজ করবে, স্পিনাররা ডিউ ফ্যাক্টর হলে তো স্পিনারদের জন্য সেটা সমস্যা, বল গ্রিপ করতে অসুবিধা। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ, আমার যতটুকু পরিকল্পনা সেটা হয়তো বাংলাদেশ স্পিনার মিরাজ যেহেতু অলরাউন্ডার হিসেবে 11-এ চান্স পেয়ে যাবে, তার বাইরে হয়তো অপোনেন্ট এবং পিচ অনুযায়ী হয়তো একজন বাড়তি আরেকজন স্পিনার খেলাতে পারে, নাও খেলাতে পারে। তো স্পিন বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের জন্য খুব একটা স্ট্রেংথ এখন না আর কি। আচ্ছা, দেখা যাক কি হয়। লিটন তো বাদ গেল, হ্যাঁ, তো উইকেট কিপিংটা সামলাবেন কি এখন? এটা গতকালকে যখন লিটনের ব্যাপারে রিউমারটা ছড়িয়ে গিয়েছিল যে লিটন জায়গা নাও পেতে পারেন, তখন থেকেই কিন্তু এটা একটা বড় আলোচনার বিষয়। কারণ মুশফিকুর রহিম অটোমেটিক চয়েস হওয়ার কথা ছিল, কিন্তু মুশফিকুর রহিম ইনজুর, তার আঙ্গুলে আফগানিস্তান সিরিজেও ব্যথা পেয়েছিলেন, এরপর বিপিএলও কিন্তু আরেকবার আঙ্গুলেই ব্যথা পেয়ে উঠে গেলেন। মুশফিকুর রহিম যদি ফিট থাকতেন সেক্ষেত্রে উইকেট কিপিং নিয়ে চিন্তা করতে হতো না। আচ্ছা, কিন্তু মুশফিক কতটুকু ফিট থাকবেন না থাকবেন, কতটুকু ফিট হয়ে উঠতে পারেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি, তার আগে প্রায় 1 মাসের মতো এখনও গ্যাপ আছে, তার আগে মুশফিক কতটুকু ফিট হয়ে ওঠেন সেটা দেখার ব্যাপার হবে। প্রধান নির্বাচক আজকে বলেছেন যে, তিনি একই কথাই বলেছেন, মুশফিক ফিট হয়ে উঠলে তিনিই কিপিং করবেন। কিন্তু মুশফিক ফিট হয়ে না উঠলে, যেহেতু তার ইঞ্জুরিটা আঙ্গুলেই, তার জন্য কিপিং বেশ বড় সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে জাকের আলী অনেক আছেন, কিন্তু জাকের আলী অনেক ঠিক সেভাবে রেগুলার কিপিং বাংলাদেশের হয়তো করেননি বাংলাদেশের জার্সিতে। আর উনি কিপার হিসেবে যদি আপনি র্যাঙ্কিং করতে যান বাংলাদেশে, জাকের আলী অনেক হয়তো সবার উপরে থাকবেন না সবার চোখে। তো উইকেট কিপিংটা একটা চিন্তা থাকে, সেক্ষেত্রে বাংলাদেশকে একটু আশায় থাকতে হবে যে মুশফিকুর রহিম যাতে সুস্থ হয়ে ওঠে দ্রুত। ধন্যবাদ শুভ। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর, রাজনীতি, খেলা দেখতে ভিজিট করুন itbd.com। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।